স্যার, প্রথম যে প্রশ্নটা হচ্ছে, আজকে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে দীঘার যে মন্দির তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেটা মন্দির না ধাম, এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে। এবং বলা হচ্ছে যে সনাতনীদের এটা একটা বড় আঘাত লেগেছে এই মন্দির। আপনি কি বলবেন, মানে কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে, সরকারি টাকায় না মন্দির করা যায়, না মসজিদ করা যায়, না গির্জা করা যায়। পরে তো মন্দির ধামের কথা আসবে। আপনার স্মরণ করে দেখুন, সুপ্রিম কোর্টের আদেশে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, কিন্তু কোর্ট আদেশ দিয়েছে সেখানে মন্দির এবং 1 কিলোমিটার দূরে মসজিদ তৈরি হবে। রাম মন্দির তৈরি করার জন্য সনাতনীরা, হিন্দুরা রাম মন্দির ট্রাস্ট তৈরি করলো এবং ট্রাস্টের মাধ্যমে সারা ভারতবর্ষের সনাতনীরা, অনেকেই মুসলিমরাও চাঁদা দিয়েছে। আমার কাছে যেটুকু খবর আছে যে ওখানকার যে ঘন্টাটা রাম মন্দির, সে ঘন্টাটা একজন মুসলমান তৈরি করে দিয়েছে। সুতরাং ভারতীয় যারা, তারাই দান করেছে, সেটা একটা ট্রাস্ট। আবার 1 কিলোমিটার দূরে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, হোস্টেল তৈরি হচ্ছে এবং ইসলামিক রিসার্চ কেন্দ্র হচ্ছে, সেখানেও একটা ট্রাস্ট তৈরি হয়েছে মুসলমানদের নিয়ে। সেই ট্রাস্টের মাধ্যমে চাঁদা তুলে করা হচ্ছে। কোনো সরকারের টাকায় হচ্ছে না, ইউপি সরকারের টাকায় হচ্ছে না, কেন্দ্র সরকারের টাকাও সে মসজিদ হচ্ছে না, কেন্দ্র সরকারের টাকাও রাম মন্দির হয়নি, আর ইউপি সরকারের, যোগী সরকারের টাকায় সরকার। কিন্তু বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি কি, মমতা ব্যানার্জি সরাসরি হিন্দু ভোট নেবার জন্য দীঘাতে জগন্নাথ দেব মন্দির করবে, কিন্তু যেটা সরকারি টাকায় করা যায় না। এইটা নিয়ে মামলাটা হয়েছে। মন্দির না ধাম, না জগন্নাথ ধাম, আর এখানে পুরীর জগন্নাথ ধাম, আর পশ্চিম বাংলায় নতুন দীঘা ধাম, জগন্নাথ ধাম। এই ধাম পামনা সরকারি টাকায় করলো কি করে এবং কত টাকা খরচ করলো? কারণ এই সরকারি টাকা হিন্দুর টাকা, এই সরকারি টাকা মুসলমানের টাকা, এই সরকারি টাকা খ্রিস্টানের টাকা। সরকারি টাকায় যদি মন্দির হয় লেটুন, তাহলে সেখানে মুসলমানও যাবে, সেখানে হিন্দু যাবে, সেখানে খ্রিস্টান যাবে, অর্থাৎ পর্যটন কেন্দ্র হয়। সেটা মন্দিরও রইল না, ধামও রইল না। এই জায়গাতেই সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা মামলা করেছে সেই মামলার কোর্ট অ্যাপ্রিসিয়েট করেছে এবং কোর্ট গ্রহণ করে মামলার দিন ধার্য এবং আগামী দিনে সরকারকে রিপোর্ট দিতে বলেছে। সরকার কি রিপোর্ট দেয় তার উপর ডিপেন্ড করে আগামী দিনে পরবর্তীকালে নেক্সট ধাপ তৈরি হবে এবং এই মামলাটা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে করা হয়েছে। স্যার, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কুণাল ঘোষের বিরুদ্ধে দেখছি খুব রেগে গেছেন, মানে মূল কারণটা কি, মানে এত রেগে যাওয়ার পেছনে? দেখুন, কুণাল ঘোষ আমার বন্ধুও না, কুণাল ঘোষ আমার ব্যক্তিগত শত্রুও নেই, কিন্তু কুণাল ঘোষ ব্যক্তিগত আমার শত্রুও নেই, মিত্রতাও নেই, আর রাগের কোনো প্রশ্নই আসে না। তাহলে আমি বলি কেন? বলি ওর কুকর্মের, কুণাল ঘোষের কর্মফলকে, কুণাল ঘোষের কুকর্মকে আমি গালি দিই, ব্যক্তিকে গালাগাল দিই না। ব্যক্তি কুণালকে আমি কিছু বলি না, কুণাল ঘোষের কর্ম পদ্ধতিকে গাল দিই, কুণাল ঘোষের কর্মফলকে গাল দিই, কুণাল ঘোষের কুকীর্তিকে আমি গাল দিই, কুণাল ঘোষের মানে ন্যাকচারপনাকে আমি গাল দিই। এই কুণাল ঘোষ 3.5 বছর জেল কেটেছে। এই কুণাল ঘোষ মমতাকে প্রথম জেল, মানে সারদা টাকা আছে বলেছে কালীঘাটে। এই কুণাল ঘোষ মমতাকে চোর বলেছে। এই কুণাল ঘোষ রুজিনার পেছনে মামলা করেছে।
এই কুণাল ঘোষ সংবাদ আবির্ভাবের বিরুদ্ধে মামলা লড়িয়েছে রাইসকে দিয়ে, এই কুণাল ঘোষ সংবাদ আবির্ভাবের পেছনে লড়িয়ে দিয়েছে। কারণ এই লোকটি মানে সারাদিন নাইকাজ তো খইবাজ, সারাদিন এর পেছনের কাটি ওকে, ওর পেছনের কাটি ওকে। আবার এই কুণাল ঘোষ আইপ্যাক দিয়ে এই কার্তিক মহারাজের পেছনে, এই কলকাতারই এক সে সাংবাদিক পর্যায়ে পড়ে না, শুনি নাকি সে অনেক বাটি গোশ খায় না খেলে নাকি তার ঘুম হয় না। ইউটিউবারদের একটা ফেডারেশন করে দিয়েছিল কুণাল ঘোষ। এবং বিকাশ রঞ্জন মূলত উকিলের বিরুদ্ধে এখানে জলের বোতল ছড়া করেছিল, তোমার চায়ের ভাঁড় ছড়া করেছিল, এবং বিচারকের ছবির উপরে পা তুলেছিল। সেই জন্য কুণাল ঘোষকে রুল, অর্থাৎ কুণাল ঘোষের কর্মদোষ কর্মফলের জন্য আমি ওর বিরুদ্ধে, যতদিন না ও নিজেকে শোধরাবে, তবে ও শোধরানোর লোক না। কারণ কুত্তা কা ধুম সিধা কবি নেই হোগা। যে জেল খেটে, জেলখানা মানে কি সংশোধনাগার, 3.5 বছর জেল খেটে 3.5 বছরে সংশোধনাগারে থেকেও যে সংশোধিত না হয়, সে সারা জীবনেও হবে না। কলকাতা হাইকোর্টে তৃণমূলের একজন আইনজীবী তিনি বলছেন বিচারককে যে দিন রাত মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালাগালি করা হয়, কুৎসা ছড়ানো হয়, এবং সেগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে না, অথচ যারা বলছে তাদের বিরুদ্ধে কথা হচ্ছে। মানে বলতে চাইছে এক কথায় যে আপনারা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদিন কুৎসা রটাচ্ছেন, এবং কুৎসা শুধু নয় গালাগালও করছেন, এবং সেটা কোর্টে বলছে তৃণমূল কংগ্রেসের একজন বিশিষ্ট আইনজীবী, কি বলবেন? বিশিষ্ট আইনজীবী ফাইনি না, বলুন না ডাইরেক্ট নাম, কল্যাণ ব্যানার্জি, যে কিনা সংসদে চুকিট খেলে, যে কিনা 144 দ্বারা ভেঙে মঞ্চ করেছিল, আল্লাহ দোলাল খিচ মেরা ফটো খিচ বলেছিল, যে কিনা আমার হাইকোর্টে একটা মামলা জিততে পারে না, সেই বলছে মমতা ব্যানার্জি। আমি বলছি যে মমতা ব্যানার্জি সুদরে যদি যায়, মমতা ব্যানার্জি যদি অভয়াকাণ্ড বিচার পেত, মমতা ব্যানার্জির আমলে 5-5টা যদি মুর্শিদাবাদে প্রাণ না যেত, মমতা ব্যানার্জির আমলে তামান্না যদি খুন না হতো, মমতা ব্যানার্জির আমলে চাকরি চোরেরা যদি ছাড় না পেত, মমতা ব্যানার্জির আমলে পার্থ চট্টোপাধ্যায় যদি জেল না খাটতো, মমতার আমলে রেশনে যদি দুর্নীতি না হতো, মমতার আমলে যে রাকিব যদি জেল না খাটতো, মমতা ব্যানার্জির আমলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপার বাড়িতে যদি টাকা না পাওয়া যেত, মমতা ব্যানার্জির আমলে শাহজাহান যদি জেল না খাটতো, মমতা ব্যানার্জির আমলে আজকে যতগুলো ইলেকশন হয়েছে, একটা ইলেকশনে দেখাতে পারবে না যে বাংলা মায়ের কারোর প্রাণ গেছে। তাই এই কুকীর্তিগুলো যতদিন না মমতা ব্যানার্জি বন্ধ করতে পারবে, মমতা ব্যানার্জি শাসক হিসাবে যাহা ফেলিওর, বিরোধী নেত্রী হিসেবে 100% সেলুট। কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মানুষের কাছে ফেলিওর। আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, আমরা দেখলাম রিসেন্টলি কলেজের মধ্যে যে রেপ কেসটা হলো, তাতে এফআইআর যে করা হয়েছে, এফআইআর আমরা দেখতে পাচ্ছি অ্যালফাবেট অক্ষর দিয়ে নাম লেখা হয়েছে, মানে কোনো পুরো নাম নেই। এইটা কি আইনি ভাবে করা যায়? দেখুন, আমরা জানি পক্সো কেসে প্রথম অক্ষর দিয়ে ডট 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 দিয়ে এফআইআর হয়। রেপ কেসে এখনো পর্যন্ত সেরকম যদি হতো, তাহলে অভয়াকাণ্ডে রেপ হয়েছে, হত্যা হয়েছে, সরাসরি সেখানে নাম দিয়ে হয়েছে অভয়াকাণ্ডে। তাহলে এখানে এম দিয়ে ডট ডট দিয়ে হলো, অর্থাৎ এই প্রশাসন, এই এম ডট ডট যার নাম বলছে, এই মনোজিৎ মিশ্র, এর বিরুদ্ধে অনেকগুলো এফআইআর কালীঘাট, গড়িয়া, বিভিন্ন জায়গায় পূর্বে হয়েছিল,
এবং এ অ্যাডভোকেট, আবার সে ওই কলেজে চাকরি ক্লার্ক, অর্থাৎ অ্যাডভোকেট আইনে 1961 যে অ্যাডভোকেট আইন, তাতে অ্যাডভোকেট এনরোলমেন্ট পেয়ে গেলে বা কোনো কোর্টে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হয়ে গেলে সে তাকে অ্যাডভোকেটই করতে হয়, অন্য কোনো পেশায় সে যুক্ত হতে পারে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাডভোকেটও করছে, আলিপুর বার অ্যাসোসিয়েশনের মেম্বারও হচ্ছে, নেম প্লেট দিচ্ছে অ্যাডভোকেট, আবার ক্লার্ক হিসেবে চাকরিও করছে। অর্থাৎ এই সরকারের আমলে এক একটা ব্যক্তি 3-4টে জায়গায় চাকরি করে সরকারের টাকা ধূলিসাৎ করছে, সরকারের টাকা লুট করছে, নামে বেনামে 100 দিনের কাজ থেকে শুরু করে রাস্তার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে এমনকি সরকারি কর্মচারী থেকে শুরু করে সবকিছুতেই একটা লুটের রাজ চলছে। হ্যাঁ, একটা শেষ প্রশ্ন করছি, এই কারণেই করছি যেহেতু কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আপনি। এর আগে আমরা দেখেছি কলকাতার বিশিষ্ট আইনজীবীর উপরে আক্রমণ হয়েছে, এরপর যদি আপনার উপর আক্রমণ হয়, কারণ আপনি যেভাবে যে ভাষায় কথা বলেন এবং প্রতিদিন যেভাবে আপনার জনপ্রিয়তা বাড়ছে, আমরা দেখছি বিভিন্ন চ্যানেলকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার উপর যদি এরকম আক্রমণ আসে কি করবেন? দেখুন, বিড়াল নরম জায়গায় আঁচড়ায়, শক্ত জায়গায় আঁচড়ায় না। আমাকে আঁচড়ানোর চেষ্টা করেছিল ব্রিগেডে তৃণমূলের অ্যাডভোকেটরা, পারেনি। পুলিশ দিয়ে করার চেষ্টা করেছিল, পারেনি। আর আমি হচ্ছে বিনা পৈতের ব্রাহ্মণ, অর্থাৎ আমি পৈতে লাগিয়ে ব্রাহ্মণ হইনি, আর পৈতে লাগিয়ে কানে পৈতে দিয়ে পেচ্ছাপ করি না। সুতরাং আমি বিনা পৈতের ব্রাহ্মণ। আমার গায়ে হাত পড়লে শুধু তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি না, সারা বাংলা আগুন জ্বলে যাবে।